এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এই পথ আগেরই মতন ঠিক তেমনই আছে। এই রাত সেই রাতের কত কথা বলে। চলে যাওয়ার বিস্বাদ সুর এখনো হৃদয়ে বাজে। তারপরেও কেন যেন এখানেই ফিরে আসে। সব ভুলে গিয়ে আবার হারাতে চাই। তারপরেরটুকু আর গাইলো না, আবার নতুন সুর তুলল গিটারে। এবারে ছাঁচালো সুর উঠেছে। ছেলেরা বিমোহিতের মতো ঢুলছে তালে তালে। জয়ের প্রাণোচ্ছল চঞ্চলতা ক্লাবের ছেলেদের প্রাণ শক্তি যোগায়। ওরা নিঃস্বার্থ এক একটা জয়ের উপর। জয়ের গানের গলা অদ্ভুত সুন্দর, কেমন এক গা ছমছম, মাথা কেঁপে ওঠে গলাটা যখন সে গলা ছেড়ে ব্র্যান্ড পার্টির মতো মাথা নাড়িয়ে পাগলের মতো গান গায়। জয় আবার গাইল। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। সকলে বিমোহিতের মতো চেয়ে রয় জয়ের বোঝা চোখ দুটোর পানে। গলা ছেড়ে মনের গভীর থেকে গান গাইছে। একমাত্র বোধ হয় গান গাওয়ার সময় জয় মনের গভীরে ডুব দেয়, অন্যথায় তাকে কখনো সিরিয়াস বা ইমোশনাল হতে দেখা যায়নি। অথচ এই গিটার তার বহিঃপ্রকাশ, অল্প একটু সত্যতা আর পরম স্নেহের ধন। আবারও অন্য সুর তুলে গলা বাজিয়ে চেঁচিয়ে গাইল। খাজার নামে পাগল হইয়া ঘুরিয়া আমি আজমির গিয়ারে। এত করে ডাকলাম তারে, এত করে ডাকলাম তারে, তবু দেখা পাইলাম না। পাগল ছাড়া দুনিয়া চলে না, ওরে পাগল ছাড়া দুনিয়া চলে না। রান্নার কাজে এইসব দেখাশোনা খুব পটু। নিজের একার তদারকিতে ক্লাবের শত শত ছেলেকে পালছে, যারা ওর পাপ দেখে না। হাতাটা হাতে নিয়ে মাংসে নাড়া দিতে গলা ছাড়লো। তুই পাগল তোর মন পাগল, তুই পাগল তোর মন পাগল, পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। হামজা ফোনে কথা বলছিল দেখে মনে হয় সহ্য হলো না, দৌড়ে গিয়ে হামজার কাঁধে ওঠার চেষ্টা করলো। হামজা তাল হারিয়ে পড়ে যেতে নিয়ে আবারও ফোন টোন রেখে মাঠের ওপারেই তেড়ে গেল জয়ের দিকে। জয় ছুটছে অন্ধকারের দিকে, পেছনে তেড়ে দৌড়াচ্ছে হামজা। এখন বেশ কিছুক্ষণ দুজন অন্ধকারে কাটাবে। মাঠের আলের উপর বসে কিসের গল্প জমাবে? হামজার কাঁধে মাথা রাখবে জয়। এরপর রাত ফুরিয়ে যাবে। দুজন দৌড়ে আবার ঘুরে এলো। হামজা হাঁপিয়ে গিয়ে বসলো শিশির ভেজা মাঠের উপর। খানিক বাদে কোথা থেকে দৌড়ে এসে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা ঘাসের উপর টান টান হয়ে শুয়ে পড়ল জয়। জয়ের সামনে হামজার নেতৃত্ব ও গাম্ভীর্য কোনো দিনও টেকে না। যত সিরিয়াস মুহূর্ত হোক, ওই জয়ের সাধ্যি আছে হামজাকে জ্বালিয়ে এক মুহূর্তে সব পণ্ডু করার। ভোটের হিড়িক পেতেছে চারিদিকে, শোরগোল লেগেছে এলাকা জুড়ে। পোস্টার লাগানোর ব্যস্ততা চলছে চারিদিকে। পিবিআই কার্যালয়ে নতুন ব্যস্ততা। আখির মর্গ টেস্টের রিপোর্ট এসেছে। মুস্তাকিনের পূর্ব ধারণাটা কাটায় কাটায় মিলেছে। তার সন্দেহ মাফিক কারো বিরুদ্ধে কোনো প্রমাণ আসেনি রিপোর্টে। মুস্তাকিনের এখন ইচ্ছে করলো রিপোর্ট তৈরি করা ডাক্তারের মুখে পিস্তলের নল ভিতরে ঢুকিয়ে দিয়ে জিজ্ঞেস করতে যে কারা আঙুল ঘুরিয়েছে রিপোর্টে অবাস্তব এবং ক্রিপ্টেড তৈরি করতে। বেশ কিছুক্ষণ রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে ফেলার মতো টেবিলে ছুঁড়ে ফেললো। এমন কিছুই রিপোর্টে নেই যা দ্বারা অপরাধী শনাক্ত করা যাবে বা কোনো ক্লু পাওয়া যাবে। পুরো নিরপেক্ষ একটা রিপোর্ট, যেখানে শুধু প্রকাশ পেয়েছে আকিকে মারা হয়েছে কিভাবে, তার দেহে কি কি ক্ষতি সাধিত হয়েছে। লাশ আখির বাড়িতে পাঠানো হয়েছে। এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেস টানার আনাদার কোনো ওই রইল না। মুস্তাকিন বেরিয়ে এলো নিজের কেবিন থেকে। বাইরে কিছু কাজবাজ রয়েছে।
বোরকায় আবৃত একটি মেয়ে এগিয়ে আসছে কার্যালয়ের ভেতর। দাঁড়ালো মুস্তাকিন, ফ্রি কুচকে চেয়ে রইল। মেয়েটাকে দেখে পরিচিত লাগছে। ভার্সিটির চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, ধাক্কাও খেয়েছিল তার সঙ্গে এই মেয়েটাই। দুপুর 2টোর মতো বাজে, শীতের রোদ বাইরে। মেয়েটা এসে দাঁড়ালো মুস্তাকিনের সামনে। তার চোখে কোনো ইতস্তত ভাব নেই, দৃঢ় চোখের চাহনি, আত্মবিশ্বাসে ভরপুর তাতে। মাহমুদ এগিয়ে এসে জিজ্ঞেস করল, ম্যাডাম, কোনো প্রয়োজনে এসেছেন? কিছু বলতে চান? মেয়েটা না মাথা নাড়লো। মাহমুদ বলল, জি, কার সঙ্গে কথা বলতে চান? মেয়েটা মুস্তাকিনের দিকে তাকিয়ে বলল, আপনি কিছুটা সময় দিতে পারবেন? মুস্তাকিন ফ্রিউ জড়িয়ে মেয়েটাকে দেখে হাত ঘড়িতে সময় দেখল। তারা বসলো বাইরের একটি ডেস্কে। চেয়ারে বসে টেবিলের ওপর হাত রেখে দুহাত একত্র করে কয়েক সেকেন্ড দেখলো মেয়েটাকে মুস্তাকিন। এরপর বলল, জি বলুন, কি বলতে চান? কণ্ঠস্বর ভারী কৌতূহলী। আমি মেহজাবিন আরমিন অন্তু, দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। জি, চিনতে পেরেছি, কিন্তু আপনাকে কোন নামে সম্বোধন করা যায়? লোকে আরমিন অথবা অন্তু ডাকে। আমি কোন নামটা বেছে নেব? আপনার ইচ্ছে মতো। মুস্তাকিন এবার সোজা হয়ে বসল। তো মিস আর মিসেস অন্তু, কি বলতে চান? মিস। মুস্তাকিন ঘাড় কাত করলো। অন্তু বলল, আপনাদের টিম রিসেন্ট যে কেসে কাজ করছে সে ব্যাপারে কথা বলার ছিল। মুস্তাকিন সন্তর্পণে কপাল জড়ালো। আপনি কিছু জানেন? কি বলতে চান এ ব্যাপারে? আপনারা কতদূর পৌঁছেছেন? মুস্তাকিন মাথা নাড়ল। দুঃখিত, আমজনতাকে আমাদের তদন্তের ব্যাপারে এভাবে তথ্য দিতে পারি না। তা দিতে পারেন না, তবে তা না জানলে আমি গতিবিধি বুঝবো কি করে? জহুরি চোখে তাকালো মুস্তাকিন। আপনি কিসের গতিবিধির কথা বলছেন? কি জানেন? খুলাসা করুন, বুঝতে পারছি না। লাশ আসার পর আখিরের বাড়িতে গিয়েছিলেন? না, যাইনি। অন্তু বলল, আমি ওখান থেকে আসছি, আবারও নতুন করে ঘা জেগে উঠেছে বাড়ির। আপনারা কাউকে সন্দেহ করছেন না? রিপোর্ট কি বলছে? সরাসরি এভাবে একটা মেয়েকে এত দ্বিধাহীন এইসব কথা বলতে শুনে একটু অপ্রস্তুত বোধ করলো মুস্তাকিন। কথাগুলো খুব পেশাগতভাবেই বলছে অন্তু। মুস্তাকিন চোখ নামিয়ে ভাবুক হয়ে রইল কিছুক্ষণ, এরপর বলল, আপনি ঠিক কি বোঝাতে বা বলতে চাচ্ছেন অন্তু? রিপোর্ট দিয়ে নিশ্চয়ই তেমন কিছু বের হয়নি, তাই না অফিসার? মুস্তাকিন ফ্রিকুচকে ফেললো। অন্তু বলল, আমার প্রথমে জয় এবং হামজার ওপর সন্দেহ হয়েছিল। আর এখন হচ্ছে না? হলে কেন হয়েছিল, আর না হলে কেন হচ্ছে না? অন্তু হাসল। ব্যাপারটা অতটাও সরল সহজ নয়, তা আপনিও জানেন অফিসার। এভাবে ধারণার উপর ভিত্তি করে কেস মিলে যাবার মতো কেস নয় এটা। আপনি কি এটা জানেন কিছুদিন আগে আখির মেজো ভাই সোহান মারা গিয়েছে? মুস্তাকিন জবাব না দিয়ে তাকিয়ে রয় অন্তুর দিকে। এই ব্যাপারটা নিয়ে ঘাপলা কাজ করছিল আমার ভেতরে। আজ তো কিছু জিজ্ঞাসাবাদ করার মতো অবস্থায় নেই ও বাড়ির লোক, তবে আমার মনে হয় সোহানের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, এখানেও কোনো ব্যাপার আছে। অন্তু বলল। মুস্তাকিন হাত দুটো একত্র করে গুটিয়ে থুতনির কাছে নিয়ে এলো। শার্টের ওপর দিয়ে তার বাহুর পেশি ফুলে উঠেছে। কবজিতে ঘড়ি, গলার কাছে শার্টের বোতাম খোলা, হাতা গোটানো কোনই অবধি, বিন্যস্ত পোশাক ও চেহারা। সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এসবে এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন? অন্তু চুপ রইল ক্ষণকাল, হঠাৎই বলল, আজ আমি চুপ থাকবো, তামাশা দেখব। আখির পরের শিকারটা আমি হব না, এমন গ্যারান্টি কার্ড তো পাইনি। আর তাছাড়াও মুস্তাকিন সপ্রতিভ হয়ে চাইল ভ্রু উচালো। তাছাড়া আখির পরিবার ভয়ে বারবার বলছে বিচার চাই না। ধরুন ওদের হয়ে সেই সকল জানোয়ারদের বিচার আমি চাই। চাপা তেজ বহির্ভূত হলো অন্তুর কণ্ঠস্বর ভেদ করে। মুস্তাকিন মাথা নেড়ে সম্মতি জানিয়ে জিজ্ঞেস করল, তো আপনি কি চাইছেন? আমাদেরকে সাহায্য করতে চান এই কেসে? সাধারণ মেয়ে আমি, এতখানি ক্ষমতা নেই এরকম একটা ভয়ানক কেসে মাথা ঢুকিয়ে অ্যাক্টিভিটির সাথে আপনাদের সহায়তা করব। তবে এটুকু দাবি জানাতে এসেছি, যে কোনো মূল্যে এই কেসের শেষ দেখবেন আপনারা। আখির মৃত্যুর জন্য না হোক, মেনে নিলাম কোনো না কোনো একদিন মানুষের হায়াত ফুরোয়, সকলের কপালে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে না, কিন্তু ওর সম্মানহানি এবং ওর সাথে হওয়া অত্যাচার যেন
চাপা না পড়ে যায় আপনাদের গাফিলতির নিচে, এই অনুরোধটুকু করতে এসেছিলাম। মুস্তাকিন সঙ্গে সঙ্গে জবাব দিল না, কিছুক্ষণ চুপ রইল। পিবিআই কার্যালয়ে এসে পিবিআই অফিসারের কার্য গতিবিধিতে আঙুল তোলার সাথে সাথে বিচার দাবি করছে। ইন্টারেস্টিং লাগলো মুস্তাকিনের কাছে ব্যাপারটা। তবে প্রমাণ এবং কুলুর খুব অভাব কেসটাতে। এমন কোনো সূত্র এখন অবধি আমাদের টিমে পায়নি যা দ্বারা এই কেস এগোতে পারে। এরকম আর কিছুদিন না পেলে কেস এমনিতেই চাপা পড়ে যাবে। তবে আমাদের চেষ্টা জারি আছে। অন্তু বেরিয়ে এলো। কিছুক্ষণ চেয়ে দেখলো মুস্তাকিন অদ্ভুত মেয়েটিকে। অন্তু রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে এসে দাঁড়ালো। তখনই সামনে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল হামজার গাড়িটা। অন্তু টের পেল না। যতক্ষণ দেখা যাচ্ছিল জয় খ্যাপা চোখে দেখলো অন্তুকে। ঘাড় ফিরিয়ে হামজাকে বলল, অন্তু পিবিআই ডিপার্টমেন্টের সামনে? কাহিনী বুঝতে পারতেছি না শালিদ। হামজা গভীর স্বরে বলল, গরম রক্ত, প্রতিবাদ ভরা। হয়তো ওই মেয়েটার বিচারের জন্য লড়তে চাচ্ছে। তুই নজরদারি করছিস কেন ওর ওপর? তাচ্ছিলের হাসি হাসলো জয়। আর সৎ নেতাগিরি আর নীতি পেছনের পকেটে রাখো। ওর সন্দেহ আমার আর তোমার উপর। এবারও কি তোমার নীতিকথা শোনাবে নেতাজি? হামজার হাতের পিঠে গাঢ় জখম। জয় যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। চেপে রাখা টিস্যু রক্তে ভরে উঠেছে, অথচ হামজা নির্বিকার ভঙ্গিতে ফিরে কুচকে তাকালো। আমার তোর উপর কেন? আমি তুই ওর কি করেছি? স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দিল, চলো জিজ্ঞেস করে আসি। গাড়ি এসে থামলো এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। ভেতরে ভর্তি রয়েছে দলের কয়েকটা ছেলে। গতকাল মারামারি হয়েছে ভার্সিটির মোড়ে ঝন্টু সাহেবের ছেলে মাঝারের লোকেদের সাথে। অবশেষে জয় যখন গিয়েছিল, শেষ পর্যায়ে তার হাত কেটেছে, কপাল ফেটেছে, পিঠে আস্ত একটা লাঠি ভেঙেছে। জয় টুকটাক ব্যান্ডেজ লাগলেও মাঝারের ছেলেদের অবস্থা খুব খারাপ। কিন্তু সবচেয়ে বড় আঘাত পেয়েছে হামজার সেক্রেটারি লতিফ। দলের লোকেদের হামজা সর্বদা কেবিনেই অ্যাডমিট করায়। আম জনতার ভিড়ে রিস্ক থাকে এইসব মামলায়। দুজন গিয়ে বেডের পাশে দাঁড়াতে লতিফের বউ কাঁদতে কাঁদতে উঠে এলো। এখনও বেহুশ লতিফ। লতিফের কোমরের ওপরে পেটের বাঁ পাশ ছুরিকাঘাত করা হয়েছে। মারামারি কোনো এক সময়ে রাস্তার পাশে পড়েছিল সে। হামজা অবশ্য নির্বাচনের আগে প্রস্তুত ছিল এসবের জন্য একবার। মারামারির সূত্রপাত ঘটেছে সকালের দিকে। মাঝারের ছেলেরা ক্লাব ঘরে ইট পাটকেল ছোড়াছুরির মাধ্যমে ঘটনার শুরু। জয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা কদিন বাদে। সপ্তাহখানিকের মধ্যে দুদিনের জন্য ঢাকা যাবে সে। ক্লাবে সে ছিল না তখন। হামজা পড়তে বসার জন্য চাপে রেখেছে। কিছুদিন কারবার থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মাঝারের ছেলেরা থামেনি। নোংরা ভাষায় হামজাকে গালি দিয়েছে। তখন হামজার ছেলেরা বেরিয়েছিল। দুপুরবেলা লতিফের সাথে এই অঘটন ঘটে যাবার পর জয় বিকেলে পড়ালেখা ছেড়ে বেরিয়ে গিয়েছিল। সন্ধ্যার পর ভার্সিটি মোড়ে তুমুল মারামারি শুরু হলো। দুই দলে লাঠিসোঁটা, ককটেল, সাথে ছুরি ছিল ছেলেদের হাতে। জয় দুটো ছেলেকে বেদম পিটিয়েছে। সে সময় প্রতিরোধ করার জন্য জ্ঞান থাকে না জয়ের। এটা তার অপরাগতা। যখন কাউকে মারতে শুরু করে তাকে বৃষ্টির মতো মারা যায়। সে একনিষ্ঠ চিত্তে শুধু ছেলে দুটোকেই মেরেছে। তার মাঝে নিজে জখম হয়েছে বেশ ভালো মতোই। মাঝার নিজেই উপস্থিত ছিল না। সকালে জয়কে না ডেকেই হামজা পৌঁছে গেছিল পলাশের টেরায়। দিনাজপুর নামকরা সন্ত্রাস পলাশ, আকবর আর রাজন, দুজনের সাথে ভালো মিল মাঝারের। সাথে দুটোকে মাহাজনও বলা চলে। কড়া সুদে টাকা ধার দেয় মানুষকে। পরে তার বদলে জমি, ঘরের জিনিস অথবা ব্যবসা কেড়ে নেওয়ার বহু নজির আছে। সেখানে গিয়ে মেরে এসেছে হামজা মাঝারকে। জয় সেখান থেকে নিয়ে আসছে হামজাকে। এখন অবধি জিজ্ঞেস করেনি মাঝারের কি অবস্থা, কিভাবে মেরেছে, কি হাল করেছে। হামজা খুব শান্ত শীতল মেজাজের পুরুষ। যতক্ষণ না জয়কে আঘাত করা হয় তাকে ক্ষেপতে দেখেনি ছেলেরা। কিন্তু লতিফের স্ত্রীর কান্নাকাটি দেখেছে সে রাতে। লতিফের বাচ্চা দুটোর শুকনো মুখ দেখেছে। লতিফের রক্তাক্ত শার্টখানা দেখেছে। হামজাকে চেয়ারে বসিয়ে রেখে জয় দ্রুত গেল নার্সকে ডাকতে। এই অসময়ে হাসপাতালে নার্সের সংখ্যা কম। চারিদিকে ব্যস্ত নার্স দাঁড়াতে বলল জয়কে। হুট করে জয়ের মেজাজ চটল, অমানুষের মতো হয়ে উঠল মুহূর্তেই।
দাঁত খিচে উঠল। ওঠো, তাড়াতাড়ি ওঠো। তোর পাশে যে মগা দাঁড়িয়ে আছে ওরে বল ক্যানোলা ঢুকাই দিক এই লোকের। তুই আমার সাথে চল, ভাইয়ের হাতে রক্ত পড়তেছে, শুনতেছিস না কথা? চেঁচিয়ে উঠল শেষের দিকে। নার্স কেঁপে উঠল, দ্রুত উঠে দাঁড়ালো। রাগে শরীর কাঁপছে জয়ের। এখানে হামজা থাকলে নির্ঘাত একটা থাপ্পড় মারতো কোনো মেয়ের সাথে এমন দুর্ব্যবহারের ফলে। নার্সকে নিয়ে এসে দাঁড় করালো হামজার পাশে। আসলেই অনেক রক্ত বেরিয়েছে। সাদা পাঞ্জাবি রঙিন হয়ে উঠেছে হামজার। গালের পাশে কালছিটে দাগ দেখা যাচ্ছে। এটা অস্বাভাবিক নয়। নির্বাচনের আগে এমন অঘটন ঘটারই ছিল। জন্টু সাহেবও তার ছেলে যে চুপচাপ বসবে না এটা জানা কথা। নার্স ভয়ার্থ গলায় বলল, কিছু ওষুধ আনতে হবে। জয় তারা দিল। হ্যাঁ বলেন সিস্টার, কি কি ওষুধ লাগবে? আমি এনে দিচ্ছি, দ্রুত বলেন। নার্স অপ্রস্তুত হলো। কিছুক্ষণ আগে কি ব্যবহার ছিল, এখনই আবার সিস্টার বলছে। একটা কাগজে নাম লিখে দিল। জয় কারো হাতে দিল না কাগজখানা, নিজে দৌড়ে বেরিয়ে গেল ওষুধ আনতে। হামজা চেয়ে রইল জয়ের যাবার পথে। নিজের হাতের তালুতে ব্যান্ডেজ জড়ানো, কপালে ব্যান্ডেজ, কোমরে ঘা। সে ছুটছে ভাইয়ের ওষুধ আনতে। হামজা এটাই সবাইকে বোঝাতে পারে না, পুরো পৃথিবীর জন্য জয় আমির জঘন্য এক নাম সেও মানে, কিন্তু বিশেষভাবে তার জন্য ওই ছেলেটা বিশেষ। লতিফের চিকিৎসার সমস্ত খরচা হামজা বহন করল। কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল সকলে। শেষ রাতের দিকে সার্জারি করা হয়েছে লতিফের, এখনো সেন্স ফেরেনি। চিন্তিত মুখে নিজের ব্যথা ভুলে উদ্বিগ্ন ভঙ্গিতে পায়চারি করে চলল হামজা। সে কোনো সময়ই চায় না তার জন্য দলের ছেলেরা মূল্য দিক। সেদিন নিষেধ করে আসার পর হামজা নির্বাচন অফিসে গিয়ে ঝন্টু সাহেবের আপিল বাতিল করে এসেছে। তাতে যে ঝন্টু সাহেব খেপবেন তা জানা কথা, তবে আঘাতটা লতিফকে করে ওর পরিবারকে বিধ্বস্ত করে তোলাটা ঠিক হয়নি ঝন্টু সাহেবের। মাজার ভালো ঘা খেয়েছে। যতদিন নির্বাচন শেষ না হচ্ছে ঝামেলা যে টুকটাক লেগেই থাকবে এও জানা কথা। নির্বাচনের পরেও কোনো বিশেষ ঝামেলা হওয়ার চান্স রয়েছে। রাত করে বাড়ি ফিরল হামজা। জয় ঢুকে পড়ল নিজের ঘরে। তার পড়ালেখায় গাফলতি চলবে না এখন। ঘরে ঢুকে চেঁচিয়ে ডাকলো মামুনিকে। দ্রুত পায়ে তরু এগিয়ে এলো। কি হয়েছে জয় ভাইয়া? খালামণি অসুস্থ? ব্যথা বেড়েছে? কিছু দরকার? জয় জ্যাকেটের চেইন খুলে ইশারা করলো জ্যাকেটটা খুলে নিতে। তরু জ্যাকেটটা খুলে নিয়ে সেটা হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। জয় বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, এক কাপ গরম কফি বানিয়ে দে তো, আমি মামির কাছ থেকে ঘুরে এসে খাবো। আর ঘরটা ঝাড়ু দে, পায়ে নোংরা বাজছে। তরু ঝাড়ু দিতে দিতে দেয়ালের দিকে তাকায়। চারিদিকে বড় ছোট ফ্রেমে বাঁধানো জয়ের ছবি, ওয়ালমেটে ভর্তি ঘরের দেয়াল। জয় যখন মামির রুমে এলো দেখলো হামজা মায়ের মাথার কাছে বসে আছে। মামা বারান্দার পাশে চেয়ারে বসা। মুখ পাকালো জয়। ওখানে বসে কি নিজেকে বীরপুরুষ প্রমাণ করতে চাইতেছো? বারান্দা দিয়ে ঠান্ডা আসছে না? পরে তো খ্যাক খ্যাক করে কাশবে। তোমার কাশির আওয়াজ শুনতে একটুও ভাল লাগে না। মামা দরজা আটকে বসো। শাহানা ব্যথায় কুকড়ে গেছে। হামজা মাথা নিচু করে বসে আছে মায়ের শিওরে। জয় বকে উঠল, শালা ডাক্তাররা যদি কষ্টের সময়ে চিকিৎসা না করতে পারবে তাইলে ডাক্তার ট্যাগ লাগানোর মানে কি? ব্যথা এখন, সার্জারি করবে মাস কয়েক পরে, এইটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে? তুলি জবাব দিল, তুই চুপ থাক, না বুঝে চেঁচাবি না। সব কিছুই তো আর তোর মুখের বকার মতো সহজ না। আগে ওষুধ খাইয়ে ভেতরে একটা সার্জারির মতো পরিবেশ তৈরি করে এরপর সঠিক সময়ে সার্জারি করবেন ডাক্তারেরা। তোর মতো পদার্থ বিজ্ঞান পড়ে অপদার্থ হয়নি তারা। ডাক্তার ওরা ভালো বোঝে। জয় দাঁতে দাঁত খিচে বকতে গিয়েও আবার চুপ করল। এখানে সবার মন খারাপ, এখন চুপ থাকা ভালো মানুষের কাজ। জয়ের ধারণা সে খারাপ হলেও মাঝে মধ্যে একটু ভালো মানুষের মতো আচরণ দেখিয়ে লোককে চমকে দেওয়া ভালো। বাইরে বেরিয়ে এলো। বাড়িটা খুব বিষণ্ণ লাগছে। জয়ের ভালো লাগছে না বিষয়টা। কালোই গিয়ে কোয়েলকে আনতে হবে। ও থাকলে এখন দৌড়ে এসে কোলে উঠে আবদার করত, মামা আমিও ব্যান্ডেজ লাগাবো, আর এরপর দুজনে চকলেট কিনতে যাবো। মিটিং মিটিং হবে তোমার আমার ব্যান্ডেজ। শরীরের ব্যথা রাত বাড়ার সাথে সাথে প্রকট হচ্ছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরল। কোমরের ক্ষততে টান পড়েছে। পুরো গা হাত পা বিষ ব্যথা হয়েছে।
এখন বোঝা যাচ্ছে। জয়ের রুমটা বাড়ির পেছনের দিকে। এখান থেকে বাড়ির পেছনের জঙ্গল চলে গেছে, বিশাল ফাঁকা পতিত জমি পড়ে আছে, সেখানে জংলি গাছপালা জমেছে। তরু কফি করে রেখে চলে যাবার সময় জয় ডাকলো, খাবারটা রুমে দিয়ে যা তো। জয় জানে ও না বললেও মেয়েটা ঠিক নিতে আসতো। কেন এত যত্ন করে জানা বা বোঝার চেষ্টা করেনি কখনো জয়। তবে এই নিঃসঙ্গতা পাপে ভরা জীবনে এই মেয়েটার বেশ মনোযোগ পায় সে। তরু খাবার আনলো। জয় তখন বিছানায় বসা। তরু খাবার রেখে চলে গেল না, দাঁড়িয়ে রইল। জয় জিজ্ঞেস করলো, দাঁড়িয়ে আছিস কেন? চিকন মিষ্টি কণ্ঠস্বর তরুর। আপনি নিজ হাতে খেতে পারবেন, আমি খাইয়ে দেব। অবাক হলো না জয়, সে জানতো এমন কিছুই বলবে তরু। চেয়েও রইল তরুর মুখের দিকে কয়েক সেকেন্ড, এরপর মাথা নেড়ে সম্মতি জানালো। যত্ন করে খাওয়াতে বসলো তরু। খাবার চিবুতে চিবুতে একবার তরুকে দেখে নিয়ে নিঃশব্দে হাসলো জয়। আমি খারাপ, লোকে নাম শুনলেই নাক ছিটকায়, তুই বিশেষ এই যত্ন কেন করিস? তরুর চোখের ঘন পাপড়ি নড়ে উঠল, একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল, আস্তে করে বলল, হা করুন। জয় লোকমাটা গালে না নিয়ে আবারও হাসল। ভালোবাসিস আমায়? হাত থেমে গেল তরুর, চোখের কোণে জলের ছিটা জমেছে। জয় হালকা ব্যস্ত হলো। এই পাগলি, এই কাঁদছিস কেন? আমি স্বয়ং পাপ, আমাকে ভালোবাসতে নেই, এজন্য আমিও পাপকেই ভালোবাসি। অবশেষে জীবনে এমন সব নিকৃষ্ট পাপ করে রেখেছি, কেউ যদি তার শাস্তি কোনোদিন দেয় আমায়, তাহলে তা হবে আমার জঘন্য মৃত্যু। আবার আমার পাপের পেছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যা শোনার পর মানুষ ইমোশনাল হবে, যা বলবে এই জন্য আমি বাধ্য হয়েছি বা এমন হয়েছি। সবই করেছি ক্ষমতার জোরে। তুই যে আমায় ভালোবাসিস, তুইও সমান পাপী, কারণ আমার মতো পাপিষ্ঠকে কোনো সুন্দর মনের মানুষ ভালোবাসতে পারে না। তা জানি আমি। যে কোনোদিন আমায় ভালোবাসবে বা বেসেছে আমি জেনে নেই তার ভেতরে আমার মতোই পাপ আছে, নয়তো কেউ আমার পক্ষপাতিত্ব করতে পারে না। তরু চুপচাপ খাবার খাওয়ায় জয়কে, সযত্নে মলম লাগিয়ে দিল পিঠের ক্ষততে। ওষুধগুলো খাইয়ে দিয়ে জয়ের হাতের ঘড়ি শার্টটা খুলে দিল, শুইয়ে দিয়ে কম্বলটা গলা অবধি তুলে দিয়ে মাথার কাছে বসল। গভীর মনোযোগের সাথে জয়ের মাথায় হাত বুলিয়ে দিল, চুল টেনে দিল, কপাল টিপে দিল। জয় চোখ বুজে চুপচাপ নেয় সেই সেবাগুলো। এক দৃষ্টিতে চেয়ে রয় তরু জয়ের মুখের দিকে। খোঁচা দাড়ির গালটা হাত দিয়ে আদর করতে ইচ্ছে করে। জয়ের নিঃশ্বাস ভারী ভারী পড়তে শুরু করে। বহুদিন এভাবে পাশেই শুয়ে পড়েছে সে জয়ের, অথচ সকালে উঠে নিজেকে অক্ষত অবস্থায় দেখে জয়ের প্রতি ভালোবাসা বেড়েছে। একটা তাগড়া পুরুষের পাশে রাত কাটিয়ে যখন বোঝা যায় পুরুষটি হাতও লাগায়নি নারী শরীরে, সেখানে প্রেম জাগার নয়। তরু মানে জয় খারাপ, কিন্তু তার আপেক্ষিকতায় জয়ের খারাপের শিকার হয়নি সে, সুতরাং তার ভালোবাসা জায়েজ। হঠাৎই তরু একটা অকাজ করে বসলো, গাঢ় একটা চুমু খেলো জয়ের কপালে, ফিসফিস করে বলল, আপনাকে ভালোবাসা যদি পাপ হয়, আপনাকে ভালোবেসে আমায় যদি পাপী হতে হয়, তো পাপই ঠিক। আমি সেই পাপই করেছি, প্রেমিকা না হয়ে বরং আপনার পাপিষ্ঠা নারী হয়েছি। তবুও আমি আপনাকে ভালোবেসেছি জয় আমির, এই কথা অনস্বীকার্য, এই কথা চিরধার্য। জয়ের ঠোঁটের এক কোণ প্রসারিত হয়ে উঠল, অবচেতন কানে কথাগুলো শুনে ফেলল জয়। তরু আর বসলো না, দৌড়ে বেরিয়ে গেল জয়ের রুম থেকে। সকাল 9টায় হামজার ঘুম ভাঙলো জয়ের গাল ভাঙা গানে। হিড়িক বেঁধে গেছে যেন গানের। সে কোনো সময় বিষণ্ণ থাকে না, সিচুয়েশন যেমন হোক অল টাইম চিল, এটা তার স্লোগান। বেশি আসছে টুংটাং গিটারের সুর আর আধ ভাঙা গলায় তোলা সুর। মনে পড়ে বারবার সময়ের কারবার, রাস্তারা ফেরো আর হারিয়েছে আজ। চাওয়াদের শেষ নেই জানি, তবু পারি কই চড়ে বসি বারবার স্বপ্ন জাহাজ। চাইলে চলে যা যদি না থাকে উপায়, সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়। সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়। হাতের ব্যান্ডেজ নিয়েই
শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো। নড়তে চড়তেই হামজার মুখ কুচকে উঠলো গায়ের ব্যথায়। রিমি নেই, রাত থেকে মেয়েটা কথা বলছে না। গলা বাড়িয়ে ডাকলো, জয়, জয়, এদিকে আয় জয়। জয় আওয়াজ দিল। রুমি জি সাহেব। ঢুকে বলল, চালু হয়ে গেছে তোমার ভাঙা রেডিও, ওটা থামাও তো, ঘ্যার ঘ্যার করছে। ধপ করে শুয়ে পড়লো বিছানার অপর পাশে, হামজার পাশে। হামজা জিজ্ঞেস করলো, আমার ডাক শুনতে ভাঙা রেডিওর মতো ঘ্যারঘ্যারে লাগছে? এত ভালো লাগে না শুনতে। ওই ধরো। কুসুম তুলে মুখের উপর ছুড়লো হামজা। কিসের মতো লাগে তাইলে? সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো জয়। বললে চাকরি থাকবে না। চাকরি তোর এমনিতেও থাকবে না। আমি যদি তোর গানের গুণগান করি, তুই তো মেয়ে লোকের মতো হাত পা আছড়ে কাঁদতে লেগে যাবি। সেই হিসেবে আর হারুন ফাটা মার্কা গলায় গান গাইবি না। বাড়ি থেকে পাছা লাথি মেরে বের করবো তোকে। জয় ভাব নিয়ে 3/4 প্যান্টের পকেটে এক হাত রেখে দাঁড়ালো। তোমার বাপের এই ঘুণ পোকা ধরা ভেংড়ি বাড়িতে আমি আছি, শুক্রিয়া আদায় করো। বিশাল কামাই করছিস থেকে, যা ভাগ। ও তুমি বুঝবা না ব্রো, মামির কাছে জিজ্ঞেস করো, সে বুঝিয়ে দেবে। আমি হলাম সোনার ডিম দেয়া রাজহাঁস। আকপটেই খোঁচা মারা কথা বলে দাঁড়িয়ে রইল জয়। হামজা হাই তুলে বলল, যা গিয়ে পড়তে বস, তার আগে ওখান থেকে আমার তোয়ালিটা দে। জয় চোখ ছোট ছোট করে তাকায়। কেন তুমি উঠতে পারতেছো না? পরনে কোনো জাঙ্গিয়া টাঙ্গিয়াও নাই নাকি? এক লাফে বিছানা থেকে নামলো হামজা, দাঁত খিঁচল। এদিকে আয় শুয়োর, তোর জাঙ্গিয়া খুলে তোকে শহর ঘুরিয়ে আনবো আজ আমি, বুঝছস? দৌড়ে ঘর ছাড়তে ছাড়তে জয় চেঁচায়, ছি ভাই, ছোট ভাইয়ের ইজ্জত মানে জাঙ্গিয়া নিয়ে টান পাড়াপাড়ি করতে বাদলো না তোমার? আমি ভার্জিন একটা সরল সহজ নিরীহ ছেলে ভাই, সব রেখে সোজা জাঙ্গিয়াতে হামলা? নাউজুবিল্লাহ, এই মুখ আর সমাজে দেখানোর যোগ্য রাখলে না আমার। হেসে ফেল হামজা, হাতের কুশনটা সজোরে ছুঁড়ে মারল। গোসলে যাবার জন্য তোয়ালে ঘাড়ে করে রিমিকে ডাকলো কয়েকবার, জবাব এলো না। খানিক বাদে তরু এলো। কি হয়েছে বড় ভাইয়া, কিছু দরকার? গম্ভীর চেহারায় মাথা দুলালো হামজা। তোর ভাবিকে দরকার। মুখ লুকিয়ে ফিক করে ঠোঁট চেপে হেসে ফেল তরু। রিমি এলো মুখ ভার, এসে এই বিছানায় গোটাতে শুরু করে রিমি। হামজা এগিয়ে গিয়ে পেছন থেকে জাপড়ে ধরল রিমিকে, কাঁধের উপর থুতনি ঘষে বলল, কি হয়েছে ম্যাডামের? কথা না বলার ব্রত রেখেছেন নাকি? রিমি ছাড়ানোর চেষ্টা করলো হামজাকে। হামজা আরো শক্ত করে পেট চেপে ধরল। তার লোমশ বুকটা ঠেকলো রিমির পিঠে। দমলো না রিমি, মোচড়ামুচি করছে খুব। হামজা এবার রিমির হাত দুটো মুঠো করে চেপে ধরে নিচের দিকে ঘোরালো। হামজার বিশাল দেহি শরীরে তুলনা নেহাতি ছোটখাটো অভিমানী মেয়েটা। হামজা কাপড় চিবিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন করছো কেন? আমার দিকে তাকাও রিমি। তীক্ষ্ণ চোখে তাকায় রিমি। জবাব দিয়ে চাওয়ার মতো শক্ত মুখে বলে, মাঝার ভাইকে মেরেছেন আপনি? কেন? হামজা নরম হলো। ব্যান্ডেজ করা হাতটা শিথিল করে রিমির থুতনিতে বুলাতে বুলাতে বলল, তোমাকে বলেছি না আমার কাজ এবং পার্টির ব্যাপারে না ভাবতে? এসব বিষয় তোমার মাথায় রাখতে হবে না। এই নিয়ে রাগ করে আছো? ছে, আমার দিকে তাকাও, এদিকে দেখো। থুতনি উচিত হলো হামজা। আপনার পার্টির ব্যাপার? এটা আপনার পার্টির ব্যাপার বলে মনে হয়? মাঝার আমার চাচাতো ভাই। হুট করে হামজা শক্ত হলো যেন ঘাড় কাত করল। আর আমি? আর আপনি কি অমানুষ স্বামী আমার, তাই তো? মাঝার ভাইকে ওভাবে কেন মেরেছেন জানোয়ারের মতো? আমার ক্ষতগুলো নজরে আসছে না তোমার, তাই না? আপনার ক্ষমতা, সেটা মাঝারকে মারতে না গেলে তো হতো না। ওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, কতটা মারলে তা করতে হয়। কি মার মেরেছেন ওকে? মেরে ফেলতে চেয়েছিলেন? ও আপনাকে আগেই মেরেছে, নাকি আপনার জানোয়ার মার্কা হাত থেকে নিজেকে রক্ষা করতে আপনাকে আঘাত করেছে? হামজা শ্বাসে উঠল, চোখ লাল হয়ে উঠেছে তার। ওভাবে চিবিয়ে চিবিয়ে বলল, মাঝার জয়কে মেরেছে। তুমি বেশি কথা বলছো রিমি। একদম ঠিক বলেছেন দাদা বাবু, আজ একটুও কম কথা বলার ইচ্ছে নেই আমার। জয়কে মেরেছে বলে আপনি ওকে মেরে ফেলার মতো করে মারবেন? জীবিত কবর খুঁড়ে মাটি দিয়ে দিব, বুঝেছো তুমি? কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবো আমি। চিবিয়ে উঠল হামজা। রিমি, বাহ, নেতা বাবু, জয়ের সামনে সবাই পর। আর আপনি আপনার শীতল স্বভাবের বিপরীতে এক পশুর সমান। কেউ আপনার, কেউ না। আমাকেও চিনতে পারছেন না। জয় এতই আপন আপনার?
তুমি তোমার নিজের কথা বলো রিমি। মাঝারের হয়ে ওকালতি করছো, দরদ দেখাচ্ছ কেন? সে তোমার চাচাতো ভাই বলে? হ্যাঁ, ওয়েল তাহলে জয় আমার জান। এবার বোঝো, ওর শরীর থেকে রক্ত ঝরলে আমার কোথায় ব্যথা লাগে। তোমার চাচাতো ভাইকে বলে দিও, দরকার পড়লে আমাকে যেন কুপিয়ে 4 ভাগ করে ফেলে আমার উপর রাগ থাকলে। কিন্তু জয়ের গায়ে আঁচ লাগলে জীবন তো একদম পুড়িয়ে ফেলবো বলে দিলাম।